আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। পৌষ মাসের অমাবস্যার রাতটা যেন শীতের অন্যান্য রাতের তুলনায় একটু বেশি কালিমাময়। চিতা থেকে উড়ন্ত ছাইয়ের মতো ঘোলাটে কুয়াশা চরাচরের উপর একটা আলগা অভিশাপের ন্যায় বিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শীতের বিষাক্ত কামড়ে সারা পল্লীগ্রাম গভীর ঘুমে অচেতন। আর শুধু মানুষ কেন, সে রাতে সোনপুকুর গাঁয়ের প্রতিটি শেয়াল কুকুর পর্যন্ত যেন কোনো অশনির অভিশাপে মূর্ছা গেছে। মাঝে মধ্যে এগাতটা ঝিঁঝি পোকার গোঙানি ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। কেবলমাত্র গাঁয়ের দক্ষিণ দিকের একটা একচালার সামনে নিকানো উঠোনে গনগন করছে যজ্ঞের আগুন। আগুনের লেলিহান শিখার জীবন্ত প্রতিবিম্বগুলোর ওম মেখে দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির কালী মূর্তি। এই মা হলেন বামা কালী। নিজের বাম পদটি দৃপ্ত ভঙ্গিতে মহাদেবের বুকে রেখে মা স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আগুনের লকলকে শিকার প্রতিফলিত হচ্ছে মায়ের শোণিত বর্ণ জিহ্বাতে। যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে মায়ের দিকে মুখ করে বসে আছেন এক যুবক। বীর করে এক মনে মন্ত্র উচ্চারণ করে চলেছেন তিনি। এই কনকনে ঠান্ডাতেও যুবকের পরিধানে কেবলমাত্র এক রক্তাম্বর। শির দ্বারা সোজা করে নিশ্চলভাবে বসে আছে সেই যুবক, চোখজোড়া অর্ধনিমিলিত। বামা মায়ের অর্চনায় সে এতটাই নিমজ্জিত হয়ে গেছিল যে অন্ধকারের আড়াল থেকে এক মূর্তি চুপিসারে বের হয়ে এসে যে ঠিক তার পিছনটায় দাঁড়িয়েছে, সেই বিষয়টা কিন্তু ওই যুবক বিন্দুমাত্র টের পেল না। যখন টের পেল তখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে এক চকচকে ধাতব ফলক তাঁর পিঠের বাঁদিক দিয়ে ঢুকে হৃৎপিণ্ড ভেদ করে ফেলেছে। পলকেই যুবকের অর্ধনিমিলিত নেত্রদ্বয় বিস্ফারিত হয়ে ওঠে। হয়তো অন্তিম চিৎকার করার জন্যই ফাঁক হয়ে ওঠে তার ওষ্ঠযুগল। কিন্তু চিৎকারের পরিবর্তে মুখ গহ্বর থেকে বের হয়ে আসে এক ভলক রক্ত। তারপরেই যুবকের সারহীন দেহখানা লুটিয়ে পড়ে যজ্ঞকুণ্ডের উপর। পলকের সেই মৃতপ্রায় যুবকের মস্তকখানি গিলে নেয় যজ্ঞের লেলিহান অনল। ধীরে ধীরে এক চামড়া পোড়া গন্ধে ভরে ওঠে চারপাশ। রিপুর জালে জড়িয়ে অপরাধ যেই করেছে, কর্মের রোষ তারই উপর পড়েছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা অনন্যা দেবরায়ের কলমে কাঁচা খাকি। পল্লীগ্রামের সাঁঝবেলা ঘরে ঘরে বেজে উঠেছে শঙ্খ। বৈশাখের সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে ভারী হয়ে ভেসে বেড়াচ্ছে পাকা আমের সুবাস। কিন্তু গাঁয়ের দক্ষিণ কোল ঘেঁষে যে বাড়িখানা দাঁড়িয়ে আছে, সেটার ভিতর থেকে শঙ্খধ্বনিকে ছাপিয়ে ভেসে আসছে এক তরুণীর করুণ আর্তনাদ। প্রসব যন্ত্রণায় ছটফট করছে বেচারি। পরিবারের পুরুষেরা চিন্তান্বিত মুখে ইতস্তত পায়চারি করছে নিকানো উঠোন জুড়ে। বাড়ির বৃদ্ধা গিন্নি মাটির দাওয়ায় এক কোণে বসে চোখ বুজে ইষ্ট দেবতার মালা জপছেন। ওনার কম্পমান ঠোঁটজোড়া থেকে অবশ্য কোনো আওয়াজ বের হচ্ছে না। বুড়ি এলোকেশী দাসীর আজ বড্ড সুখের দিন। আজ তার বড় নাত বউ মা হতে চলেছে, আর তিনি হতে চলেছেন প্রপিতামহী। হঠাৎই সব চিন্তার অবসান ঘটিয়ে আতুর ঘর থেকে ভেসে আসে সদ্যজাত নরম কান্না।
কয়েক মুহূর্ত পরেই বুড়ি মানদাদাই কাপড়ের পুঁটুলি মুড়িয়ে এক শিশুকে কোলে বের করে নিয়ে আসে আতুর ঘর থেকে। কান একটু হাসি হেসে বলে, ছেলে হয়েছে গো, একেবারে সাদের মতো ফুটফুটে এক ছেলে। তারপর বাড়ির কর্তা প্রৌঢ় হরিমাধবের দিকে তাকিয়ে মানদা বলে ওঠে, কর্তা, এইবার কিন্তু আমারে এক জোড়া দুল গড়িয়ে দিতে হবে। এই বলে রাখলুম, ছেলের ঘরের নাতি বলে কথা। খুশির আবেগে হরিমাধব হয়তো দাইয়ের আবদার মঞ্জুর করেই দিতেন। তখনই এক তীক্ষ্ণ আর্তনাদ ভেসে আসে দাওয়ার উপর থেকে। সকলে চমকে সেই দিকে ফিরে তাকাতেই দেখে বুড়ি এলোকেশী দাওয়া থেকে নেমে টলতে টলতে এগিয়ে আসছেন তাদেরই দিকে। ওনার শ্যামবর্ণা মুখ এক অব্যক্ত যন্ত্রণায় পাণ্ডুবর্ণ ধারণ করেছে। বয়সের ভারে ঘোলাটে হয়ে আসা চোখ জোড়া তখনও ঘোর রক্তাভু। মাথার ঘোমটা খসে পড়েছে, ছিটকে পড়েছে হাতের জপমালা। দুই হাত দিয়ে নিজের গলা আঁকড়ে ধরে এগিয়ে আসছে বুড়ি। ফাঁক হয়ে আসা মুখগহ্বর থেকে বের হয়ে ঝুলে পড়েছে ওনার ঘোর কৃষ্ণবর্ণ জিভটা। বিশৃঙ্খলভাবে থপ থপ করে আরো খানিকটা হেঁটে গিয়ে উঠোনের উপর লুটিয়ে পড়ে বুড়ি। তারপর দু একবার থরথর করে কেঁপে স্থির হয়ে যায়। সাথে সাথেই অদূরের বাদার থেকে কোকিয়ে ওঠে কয়েকটা শিয়াল। এটা তাদের প্রহর শেষের ডাক নয়, বরং যেন ভয়ানক কোনো অশুভ হাতছানি থেকে নিজেদের বাঁচানোর আকুল প্রচেষ্টা। উঠোনে উপস্থিত সকলেই এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল পুরো ঘটনাটা। কিন্তু বুড়ির দেহখানা স্থির হয়ে যাওয়ার সাথে সাথেই সকলের যেন একসাথে টনক নড়ে ওঠে। হরিমাধব চিৎকার করে বলে ওঠে, কে আছো? একটা লন্ঠন নিয়ে এসো এক্ষুনি। আরে মা পড়ে গেছেন যে, একটা লন্ঠন নিয়ে এসো এক্ষুনি। হরিমাধবের স্ত্রী প্রৌঢ়া সরলাবালা এই এতক্ষণে মনে হয় ঘটনার সারমর্ম উপলব্ধি করতে পেরে ডুকরে কেঁদে ওঠে। সদ্য বাবা হওয়া বিভূতি নিজের সব উত্তেজনা ভুলে ভুলণ্ঠিত ঠাকমার উপর হুমড়ি খেয়ে পড়ে, আর তার ছোট ভাই বিনোদ নিয়ে আসে লণ্ঠন। কিন্তু বুড়ি এলোকেশী যে আর এই জগতে নেই এ কথা বুঝতে আর কারোর বাকি নেই ততক্ষণে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বুড়ির মুখের কাছে লণ্ঠনটা ধরতেই দেখা গেল মৃত বুড়ির মুখ থেকে তখনও বের হয়ে আসছে লালা মিশ্রিত কালো একটা থকথকে তরল। লণ্ঠনের টিমটিমে আলোতেও কারোর বুঝতে বাকি থাকলো না যে ওই কালো থকথকে বিষয়টা কিন্তু রক্ত নয়, সেটা হচ্ছে মাটি। কিন্তু সুস্থ সবল এলোকেশীর কি এমন ব্যায়াম হলো যে মুখ দিয়ে মাটি বের হয়ে আসলো? সে সন্ধ্যায় হতভম্ব ঘোষ পরিবারে সদ্যজাতর আগমনের আনন্দকে ছাপিয়ে বেজে উঠল স্বজন হারানোর শোক। বৃদ্ধ এলোকেশী গত হবার পর মাসখান গড়িয়ে গেছে। নবজাতক ফটিক এখন অল্প অল্প হাত পা নাড়াতে শিখেছে। মুখে মৃদু শব্দ করে আনন্দ প্রকাশ করতেও পারে। মাঝে মধ্যেই তার খিলখিলে হাসিতে বাড়ির পরিবেশে এখন এই অসময়েও দক্ষিণা বাতাসের ছোঁয়া। নবজাতকের আগমনই মনে হয় বাড়ির এত বড় শোককে তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়ার শক্তি রাখে। জীবন আস্তে আস্তে ফিরছে স্বাভাবিক ছন্দে। এমনই এক ঘোর আষাঢ়ের সন্ধ্যায় তেলের একটা কুপি জ্বালিয়ে গোয়াল ঘরের এক কোনায় ঠায় বসে আছে হরিমাধব। এমনিতে অবশ্য তার গোয়ালে দুধেল গাইয়ের অভাব নেই, তবে সবকটি গাইয়ের মধ্যে মঙ্গলা হলো হরিমাধবের ভারী প্রিয়। বড্ড লক্ষ্মীমন্ত গাই হচ্ছে এই মঙ্গলা। প্রতি বছর সে একটি করে গাই বাছুর প্রসব করে, আর সেগুলিও বড় হয়ে মায়ের মতোই উর্বরা হয়ে ওঠে। আজ মঙ্গলবার, প্রসব যন্ত্রণা উঠেছে। থেকে থেকেই ছটফট করে উঠছে সে। দু চোখ বেয়ে গড়িয়ে আসছে অশ্রু। বেশ বয়স হয়েছে মঙ্গলার, এইবারই হয়তো ওর শেষ প্রসব। কিন্তু মুশকিল হচ্ছে গত 3 দিন ধরে কিচ্ছুটি দাঁতে কাটেনি মঙ্গলা। তাই হরিমাধবের চিন্তা
যে এই দুর্বল শরীরে প্রসব যন্ত্রণা বইতে পারবে তো বেচারি গাইটা। দুশ্চিন্তায় দুই ভ্রুর মাঝে গভীর ভাঁজ পড়েছে হরিমাধবের। অঝরে বৃষ্টির কণা যে তাকে ভিজিয়ে দিচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। আচমকাই ঘন কৃষ্ণবর্ণ মেঘকে ফালা ফালা করে ছলকে ওঠে বিদ্যুৎ লতা, আর তখনই ধরফড়িয়ে উঠে দাঁড়ায় মঙ্গলা। তার করুণ চিৎকারে চমকে ওঠে হরিমাধব। কুপিখানা গোয়ালের মেঝে হতে তুলে নিয়ে এগিয়ে যায় সে দুপা মঙ্গলার দিকে। মঙ্গলা ততক্ষণে আবার একটি গাই বাছুর প্রসব করেছে। শান্তিতে চিকচিক করে ওঠে হরিমাধবের চোখ জোড়া। পরম স্নেহে মঙ্গলার মাথায় একবার হাত বুলিয়ে গোয়াল থেকে বের হতে উদ্যত হয় হরিমাধব। মুষলধারায় বৃষ্টির জেরে গোয়াল থেকে উঠোনে বেরিয়ে বাড়িতে যেতে গেলে পুরো হাপুস ভিজে যেতে হবে হরিমাধবকে। তবে বৃষ্টির তোয়াক্কা না করে ভিজে উঠোনে পা রাখে হরিমাধব। মেজাজ এখন তার ভারী প্রসন্ন। কিন্তু ঠিক তখনই বাড়ির কপাট খুলে এক ঝাপসা অবয়বকে বৃষ্টি ভেজা উঠোনে নামতে দেখে খানিক অবাক হয় হরিমাধব। বৃষ্টির দাপটে প্রথমে ঠাউর করতে না পারলেও পরক্ষণে গলা তুলে হরিমাধব বলে ওঠে, ছোট কোকা, ছোট কোকা, তুই এই বাদলা মাথায় নিয়ে আবার কোথায় চললি রে? ওহ, এদিকে আসতে হবে না। মংলা আবার একটা গাই বেরিয়েছে, ভালোই আছে ওরা বেটিতে মিলে। অবশ্য হরিমাধবের শেষের কথাগুলো গলাতেই থমকে যায়, কারণ অকস্মাৎ চমকানো আবার এক বিদ্যুতের নীলাভ আলোয় তার ছোট ছেলে বিনোদের টলমলো অবয়বটা ততক্ষণে হরিমাধবের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। ছেলেটার রক্তবর্ণ চোখ দুটো যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। হাঁ করা মুখগহ্বর থেকে ঝুলে পড়ছে কৃষ্ণবর্ণ জিভটা। ঘটনার আকস্মিকতায় প্রায় জড়ভরদ হরিমাধব কিছু বলে ওঠার আগেই বাড়ির ভিতর থেকে দাওয়ায় বের হয়ে আসে ওনার স্ত্রী সরলাবালা। হাতে কাঁসারের বাটিতে মুড়ি মাখা। আশেপাশে খেয়াল না করি উনি বলে ওঠেন, কই গেলি রে ছোট কোকা, মুড়ি খাবে বললি যে? অবশ্য ওনার কথাও মুখেই ফুরিয়ে গেল, কারণ ততক্ষণে উনি দেখতে পেয়েছেন নিজের ছোট ছেলেকে। আবার চলকে ওঠা বিদ্যুতের নীল আলো গায়ে মেখে বিনোদের দেহটা ততক্ষণে কাটা কলা গাছের মতো উঠোনের মাঝখানে এলিয়ে পড়ে গেছে। আর ঠিক তখনই বাদার থেকে আবারও শরীরের সর্বশক্তি এক করে প্রাণ ভয়ে ডেকে ওঠে শিয়ালের দল। শিয়ালগুলো ডাকেই সম্বিত ফেরে হরিমাধবের। গগনভেদী চিৎকার করে ওঠেন তিনি, বড় কোকা, কই রে? তাড়াতাড়ি এদিকে আয়, দেখ তো ছোট ভাইয়ের কি হলো। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হরিমাধবের বড় ছেলে বিভূতি যতক্ষণে লণ্ঠন নিয়ে এসে পৌঁছয় ততক্ষণে তার ভাই বিনোদ পাড়ি জমিয়েছে অন্য লোকের পথে। তার নিথর দেহখানা তখন প্রস্তরের ন্যায় স্থির। কেবল হাঁ করা মুখগহ্বর থেকে গল গল করে বের হয়ে আসছে লালা মিশ্রিত থকথকে কাদা মাটি। অঝোর বৃষ্টির জলে সেই কাদা ধুয়ে গড়িয়ে যাচ্ছে গোয়াল ঘরের দিকে। অকস্মাৎ বজ্রপাতে হরিমাধব ততক্ষণে উন্মাদের ন্যায় চিৎকার করছেন। বিভূতি তার ভাইয়ের নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়েছে। দাওয়াতে দাঁড়িয়ে আঁচলে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে বিভূতির স্ত্রী। কেবল মুড়ির বাটি হাতে স্থানুবৎ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন সরলাবালা। সদ্যহারা পুত্র শোক যেন ওনার শোক তাপকে শুষে নিয়ে বোবা বানিয়ে দিয়েছে। ওদিকে তখন গোয়াল ঘরে অন্য এক দৃশ্য। নিজের নবজাতিকাকে পরম যত্নে চেটে পরিষ্কার করে নিচ্ছে মঙ্গলা। তার দু চোখ বেয়ে উপচে পড়ছে মাতৃস্নেহ। বিনোদ গত হওয়ার দিন দুই পরে গায়ের মোড়ল দীনদয়াল ঘোষাল নিজে এসে উপস্থিত হন হরিমাধবের ভিটে। হরিমাধবের এমন দুর্দিনে তার পাশে দাঁড়ানোটাই নিজের একান্ত কর্তব্য বলেই বিবেচনা করেন ঘোষাল মশাই। তাছাড়া গায়ের অন্যতম সম্ভ্রান্ত পরিবার হলে হরিমাধবের বেশ সুনাম আছে। অবশ্য ঘোষাল মশাই একা আসেননি, সাথে গায়ের চণ্ডী মণ্ডপের পুরোহিত রাখহরি ভট্টাচার্য আর কবিরাজ
তিন কড়ি গড়াইও এসেছেন। হরিমাধবের পরিবারের বিধ্বস্ত ভাব তখনও কাটেনি। কয়েক মাসের মধ্যে দুখানা মৃত্যু বলে কথা। তাও রোগ জড়ায় মারা গেলে না হয় মানা যেত, কিন্তু এ তো দিব্যি সুস্থ সবল দুখানা মানুষ বেমক্কাই পটাপট মরে গেল। তাও মানা যায় যে বুড়ি এলোকেশীর বেশ বয়স হয়েছিল, কিন্তু বিনোদ, সে তো এখনো বলতে গেলে দুধের শিশু। সদ্য দাড়ি গোঁফ গজিয়েছিল ছেলেটার, দিব্যি তাগড়াই চেহারা, আর সে কিনা দুম করে মরে গেল। বাড়ির দাওয়ায় চুপচাপ বসেছিল হরিমাধব, গালে না কামানো 3 দিনের বাসি দাড়ি, চোখে সর্বহারার দৃষ্টি, আর বাড়ির অন্দর থেকে তখনও সময় অসময় ভেসে আসছে সরলাবালার বুক ফাটা আর্তনাদ। খানিক ইতস্তত করে প্রথমে মোড়ল মশাই কথা শুরু করেন। মানে হরিমাধব, তো তোমার পরিবারের সাথে যেটা হলো তা নিয়ে আমাদেরও দুঃখ কিছু কম নয়, কিন্তু কিন্তু কি আর করা যাবে বলো? অদৃষ্টের বিধান মেনে তো নিতেই হবে। কথার শেষের দিকে ঘোষাল মশাইয়ের গলাটাও কেমন যেন নিষ্প্রভ হয়ে গেল। এমন নির্মম বিধান মেনে নেওয়া যে কার্যতই অসম্ভব, তা তিনিও ভালোই বোঝেন। ঘোষাল মশাইয়ের কথায় হরিমাধব কোনো উত্তর করেন না, একইভাবে শূন্য দৃষ্টি মেলে বসে থাকে। অগত্যা মোড়ল মশাইয়ের তথৈবচ ভাব কাটাতে হাল ধরেন পুরোহিত মশাই রাকহরি ভট্টাচার্য। শ্লেষা জমা ঘরে গলায় তিনি বলেন, আমি বলছিলুম কি, তোমার ভিটেই মনে হয় কোনো বাস্তু দোষ ঘটেছে। তাই সব দিক বিবেচনা করে আমি একটা শান্তি সস্ত্রায়নের ব্যবস্থা করছি। ভট্টাচার্য ঠাকুর অবশ্যই নিজের দুয়ানা লাভের কথা চিন্তা করেন, কিন্তু বাঁধ সাধল কবরেজ মশাই। তিনি গম্ভীর গলায় বললেন, বলা নেই কওয়া নেই ভরা গেরস্তে হঠাৎ করে বাস্তুদোষ আসবে কেন খামোকা? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপদেবতার বাতাস। এ ভিটেতে অপদেবতার নজর পড়েছে। কবরেজ 3 কড়ি গড়াইয়ের কথায় ভট্টাচার্য ঠাকুর মনে মনে যার পণ্যায় বিরক্ত হলেও মুখে একটা শান্ত হাসি টেনে বললেন, ওই সেক্ষেত্রে ওইটাই হচ্ছে একমাত্র উপায়। উপযুক্ত যজ্ঞের দ্বারা সকল কুনজর দূর করা সম্ভব। উঠোনে এইসব আলোচনা শুনে হরিমাধবের বড় ছেলে বিভূতিও কখন যেন সেখানে এসে দাঁড়িয়েছে। তার চোখ মুখ এখনো বিধ্বস্ত, চোখের তলায় কালির প্রলেপ। শুকনো গলায় এবার সে বলে, থাক মা, গত হওয়ার পরে মনটা তেমন একটা কু না ডাকলেও ছোট খোকা চলে যাওয়ার পর থেকে তো ভয়ে বুকটা উড়েই গেছে আমার। কেবল মনে হচ্ছে এইবার না জানি কার পালা। এ আমাদের কি হলো মোড়ল মশাই? গলাটা ধরে আসে বিভূতি। তার কথার সূত্র ধরে ভট্টাচার্য মশাই আবার মুখ খুলতে যাচ্ছিলেন, কিন্তু কবরেজ 3 কড়ি গড়াই আবারও বাধা দিলেন। বললেন, শোনো বিভূতি, আমার বড় ভগ্নিপতিদের গা নিশ্চিন্তপুরে বছর খানেক আগে এক মানুষরূপী নরপিশাচের বাস ছিল। সে পিশাচ এক ছোকরার বেশে দিব্যি লুকিয়েছিল গ্রামবাসীদের মাঝে। তো সেখানে ওরা সেইবার এক তান্ত্রিককে ডেকে আনিয়েছিল, নাম উমাপতি। শুনেছি ভারী সজ্জন ব্যক্তি তিনি, অতি মিষ্ট ব্যবহার। সেই তান্ত্রিকই একদিনের মধ্যে ধরে ফেলেছিলেন সেই মানুষরূপী নরপিশাচটাকে। এখন আমার কথা হচ্ছে এই যে বেপথটা এখন হরিমাধবের বাড়িতে ভর করে আছে। সেইটা কাল গাঁয়ের অন্য বাড়িতে হানা দেবে না, তার কি কোনো মানে আছে? তাই সকলের কথা চিন্তা করেই বললুম আর কি। এখন মোড়ল মশাই যদি মত দেন, তবে আমি একবার নিশ্চিন্তে পুরে একটা খবর পাঠাই। ওরা জানে সেই তান্ত্রিকের ঠিকানা। তান্ত্রিকের কথা কানে যেতেই যেন চমকে ওঠেন হরিমাধব। রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেন, না না, কোনো তান্ত্রিক তান্ত্রিকের ঠাঁই হবে না আমার এই ভিটেতে। যত সব বুজরুকের দল, ওইসব ঠগবাজিতে আমার বিন্দু মাত্র আস্থা নেই। হঠাৎ করে হরিমাধবের এমন রোষানল দেখে বাকিরা বেশ অবাক হয়ে যায়।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় বিভূতি মরিয়া হয়ে বলে ওঠে, শান্ত হন বাবা, শান্ত হন। আচ্ছা বেশ, আপনার মত নেই এমন কিচ্ছুটি আমরা করব না। হরিমাধবের উত্তেজনা তখনও কমেনি। চিৎকার করে আরও কিছু হয়তো বলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বাড়ির দাওয়ায় এসে দাঁড়ান সরলাবালা। আলুথালু বেশভূষা, মাথার ঘোমটা খসে পড়েছে, অবিন্যস্ত এক ঢাল চুল এড়িয়ে পড়ে আছে পিঠময়। সদ্য বাছাহারা মায়ের কষ্ট বোঝার ক্ষমতা যে এই সংসারে আর কারো নেই। ভাঙা গলায় সরলাবালা বলে ওঠেন, কবরেজ মশাই, আপনি খবর পাঠান, বলুন তান্ত্রিক বাবাকে যেন এই ভিটেতে যত তাড়াতাড়ি পারেন একটা বার পায়ের ধুলো দেন। আমার একটা বাচ্চা তো চলে গেছে, কিন্তু ঘরে একটা দুধের শিশু আছে। মায়ের কোল শূন্য হওয়ার মতো অভিশাপ যেন আর কারণ না লাগে। কথাগুলো শেষ করেই আবার ফুঁপিয়ে ওঠেন সরলাবালা। রাগে গুম হয়ে দাওয়ার উপর আবার বসে পড়েন হরিমাধব। কিংকর্তব্য বিমূঢ় বিভূতি ফ্যাল ফ্যাল করে একবার মায়ের দিকে আর একবার বাপের দিকে তাকায়। তারপর নিচু গলায় কবিরাজ 3 কড়ি গড়াইকে বলে, আপনি খবর পাঠান কবিরাজ মশাই, এই ভিটেতে যে আর কোনো বিপদ নামুক সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তিনকড়ি কবিরাজের বড় ভাইপো পাঁচু গোপালের সাথে উমাপতি যখন এই সোনপুকুর গাঁয়ে পা রাখেন, তখন আষাঢ়ের প্রশস্ত বিকেলও ততক্ষণে মরে এসেছে। গাঁয়ে ঢুকেই উমাপতির মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। স্নিগ্ধ সুন্দর সবুজে মোড়া একটা গ্রাম। সদ্য নামা সন্ধ্যার ফুরফুরে দক্ষিণা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা আম কাঁঠালের গন্ধ। বর্ষার ভারে টলটলে দিঘিগুলোর স্থির সবুজ জলে শাপলা ফুটে রয়েছে। গাঁয়ের বাতাসে মৃদু চন্দনের সুবাস টের পায় উমাপতি। মনে মনে নিশ্চিন্ত হয় সে, না, এই গ্রামের বাতাসে কোনো অশুভর বিষ ছড়িয়ে নেই। তবে কি শুধু ওই একটা পরিবারের উপরই অভিশাপের থাবা বিস্তৃত হয়েছে? কিন্তু কেন? 7-5 চিন্তাভাবনা করতে করতেই পাঁচু গোপালের সাথে গাঁয়ের দক্ষিণ কোল বরাবর একটা গেরস্ত বাড়ির সামনে এসে দাঁড়ায় উমাপতি। বাড়িটা গাঁয়ের এক কোণায়। আশেপাশে তেমন একটা জনবসতি নেই। সদর পেরিয়েই পরিচ্ছন্ন নিকানো উঠান। কিন্তু সেখানে পদার্পণ করতেই 2 ভ্রুর মাঝে গভীর ভাঁজ পড়ে উমাপতির। তাঁর স্বভাব সিদ্ধ মিষ্টি হাসিটা পলকেই মিলিয়ে যায় ওষ্ঠযুগল হতে। এই বাড়ির বাতাসে এক ভীষণ গুমোট ভাব। খানিক আগে অনুভব করা সেই ফুরফুরে বাতাস যেন এই বাড়ির চৌকাঠ পেরোতে ভয় পাচ্ছে। কিন্তু কি এমন ঘটেছে এই ভিটেতে? গাঁয়ের মোড়ল মশাই দীনদয়াল ঘোষাল, পুরোহিত ভট্টাচার্য মশাই, কবরেজ 3 কড়ি গড়াই ছাড়াও গাঁয়ের আরও কিছু ব্যক্তি আগে থেকেই জমা হয়েছিলেন হরিমাধবদের উঠোনে। পাঁচু গোপালের সাথে উমাপতিকে ঢুকতে দেখেই তারা সকলে প্রায় একসাথে হাত জড়ো করে উঠে দাঁড়ায়। উঠোনে উপস্থিত সকল মানুষের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে স্বভাবসিদ্ধভাবে অল্প হাসেন উমাপতি। তারপর নরম স্বরে বলেন, আরে আপনারা আমাকে দেখে অযথা উত্তেজিত হবেন না। দয়া করে আপনারা যে যার আসন গ্রহণ করুন। আমাকে দেখে উঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। কথা শেষ করেই আর 5 জনের সাথে উঠোনের উপর নির্দ্বিধায় বসে পড়ে উমাপতি। বিষয়টা খেয়াল করে বাঁকা হাসেন পুরোহিত রাখহরি ভট্টাচার্য। কারণ তিনি কিন্তু সকলের ছোঁয়া বাঁচিয়ে মাটির দাওয়ার উপরে কাঠের পিঁড়ি পেতে বসেছেন। ঠোঁটের কোনায় ব্যঙ্গাত্মক হাসি টেনে হাতে ধরা থেলো হুঁকোটায় কয়েকটি টান দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে বলেন, তা মহাশয়, বর্ণগত দিক থেকে আপনি কি মানে আপনি ব্রাহ্মণ তো? আসলে আজকাল তো লাল কাপড় পরে সকলেই নিজেকে তান্ত্রিক বলে দাবি করছে, তাই বলছিলাম আর কি। এমনিতেই এই গাঁয়ে উমাপতির আগমনের কথায় ভট্টাচার্য মশাই মনে মনে ভয়ানক অসন্তুষ্ট হয়েছিলেন। সেই রোষ তার কথার মধ্যে দিয়ে উপচে পড়ে।
পুরোহিত মশাইয়ের কথায় মোড়ল ঘোষাল মশাই ভীষণ বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই নরম গলায় উমাপতি বলে, ঠাকুর, আমি তো আমার পূর্বাশ্রম বহু আগেই ত্যাগ করে এসেছি, তাই সেই পরিচয় বহন করে চলাটা ঠিক নয় বলেই আমি বিবেচনা করি। তবে আপনার মনে যখন সন্দেহ দানা বেঁধেই ফেলেছে, তখন সেটা দূর করাটাও আমারই কর্তব্য। পূর্বাশ্রমে আমার পদবি ছিল চট্টোপাধ্যায়। কাশ্যপ গোত্রীয় কুলীন বংশী আমার জন্ম। কিন্তু কি বলুন তো ঠাকুর, এই বর্ণভেদ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখে, আর যেটি আমার ভারী অপছন্দের। সৃষ্টিকর্তা আমাদের সকলকে মানুষ হিসাবে তৈরি করেছেন, আর এটাই আমাদের একমাত্র পরিচয়। মানুষের পুণ্য নির্ভর করে তার কর্মফলে, বংশমর্যাদা সেখানে নিমিত্ত মাত্র। উমাপতির কথা শুনে মুহূর্তেই মুখ পাংশু বর্ণ ধারণ করে ভট্টাচার্য ঠাকুরের। তিনি আর দ্বিরুক্তি না করে হাতে ধরা হুঁকোটায় ঘন ঘন টান দিতে থাকেন। উমাপতি এইবার বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এই ভিটের অধিপতিকে আর কি সমস্যা হয়েছে যদি একটু খুলে বলেন, তবে আমার বোঝার বড় সুবিধা হয় আর কি। বাবা ঠাকুর, আমি এই গাঁয়ের মোড়ল দীনদয়াল ঘোষাল। এই ভিটেতে কয়েকদিনের মধ্যে দুটো অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এখন আমরা ভয় পাচ্ছি যে অমন ভয়ানক মৃত্যু যেন আর না আসে বাড়িতে। তাছাড়া বলা তো যায় না, যদি যদি এই গাঁয়ের অন্য কোনো ভিটেতেও অমন ভয়ঙ্কর মরণ থাবা নেমে আসে, তবে যে আমরা দিশেহারা হয়ে পড়ব বাবা। মোড়ল মশাই চুপ করাতে উমাপতি এইবার হাত জড়ো করে বিনয়ের সাথে বলে, মার্জনা করবেন মোড়ল মশাই, কিন্তু আমি এখন এই ভিটের অধিপতির সাথে সরাসরি একটাবার কথা বলতে চাই। এইবার ভিড়ের মধ্যে থেকে এক তরুণ শুকনো গলায় বলে ওঠে, বাবা ঠাকুর, আমি বিভূতি। এই ভিটে আমাদের। উনি আমার বাবা শ্রী হরিমাধব ঘোষ। বিভূতির ইঙ্গিত করা ভিড়ের এক কোণায় বসে থাকা প্রৌঢ়র দিকে একবার তাকায় উমাপতি। প্রৌঢ় কুঞ্চিত ভ্রু নিয়ে মুখ গোঁজ করে বসে। উমাপতির উপস্থিতি যে উনি পছন্দ করছেন না, সে ইঙ্গিত তার শরীরের প্রতিটি রেখায় বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। উমাপতি হরিমাধবের দিকে কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে থাকার পরে চোখ ফিরিয়ে নেয় বিভূতির দিকে। তারপর শান্ত গলায় বলে, ঠিক আছে ভাই, তবে তুমিই বলো ঠিক কি কি হয়েছে এই বাড়িতে। বিভূতি কিছুটা সময় মাথা নিচু করে বসে থাকে, হয়তো মনে মনে গুছিয়ে নেয় নিজেকে। তারপর বলতে শুরু করে। বিভূতির কথা যখন শেষ হয়, তখন উমাপতির মুখ ভয়ানক গম্ভীর। উজ্জ্বল চোখ দুটো যেন গভীর চিন্তাচ্ছন্ন, যেন কিছুর হিসেব মিলছে না। ভাষা ভাষা গলায় উমাপতি বলে, সবই তো শুনলাম, কিন্তু খামোখাই ভিটের উপরে কি এমন অশুভ শক্তি ভর করল যার জন্য দুখানা প্রাণ ঝরে গেল? সবটা ঠিক পরিষ্কার হচ্ছে না যে আমার কাছে। কথা শেষ করে উমাপতি বেশ কিছুক্ষণ দু চোখ বন্ধ করে স্থির হয়ে বসে থাকে। তারপর বিভূতিকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমাকে যে দুটো দিন এই ভিটেতে থাকবার অনুমতি দিতে হবে তোমায়। সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝতে না পারলে যে সমাধান কার্যত অসম্ভব। উমাপতির কথা শেষ হতে না হতেই হরিমাধব আচমকায় উঠে দাঁড়িয়ে কোনো কিছু ভ্রুক্ষেপ না করে গটগট করে হেঁটে অন্দরের দিকে চলে যায়। অপরদিকে বিমূঢ় বিভূতি সবিনয় জোরহাত করে বলে, বাবা ঠাকুর, অপরাধ নেবেন না। হ্যাঁ, আমার বাবা ছোট কাকা চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছেন না, তাই হয়তো অমন ধারা ব্যবহার করে ফেলেছেন আপনার সাথে। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাড়িতে থাকুন, আপনার কোনো অসুবিধে হবে না ঠাকুর, এই আমি বলে দিলাম। ভাই, আমার নাম উমাপতি, তুমি আমাকে দাদা বলেই ডেকো। আর তাছাড়া সন্তান হারা পিতামাতার শোক আমি বুঝি ভাই। আমি ওনার ব্যবহারে কিচ্ছুটি মনে করিনি।
গাঁয়ের লোকজন একে একে বিদায় নেওয়ার পরে গোয়ালের এক কোনায় খানিকটা খড় বিছিয়ে নিয়ে বসে উমাপতি। কিন্তু তার বারণ সত্ত্বেও রাতের দিকে এক প্রৌঢ়া মাটির ঘটি করে বেশ খানিকটা জাল দেওয়া দুধ আর কলা পাতা মুড়ে কিছুটা খই আর এক ছোড়া পাকা কলা নিয়ে আসলেন। তার পিছন পিছন এক ঘটি জল নিয়ে বিব্রত মুখে বিভূতিও আসলো। প্রৌঢ়া যত্ন করে খাদ্যবস্তুগুলো উমাপতির সামনে নামিয়ে রেখে খুব ধীরে ধীরে বললেন, বাবা, আমি আমার একটা বেটাকে তো চিরকালের মতো খাওয়ানোর সুখ থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু বাড়িতে আরও একজন অভুক্ত ছেলে থাকলে যে এই মায়ের গলা দিয়েও কিচ্ছুটি নামবে না। সদ্য পুত্রহারা মায়ের এই অপার স্নেহ দেখে নিজেকে বঞ্চিত করতে উমাপতির মন চাইল না। সে দ্বিরুক্তি না করে খাবারগুলো নিজের দিকে টেনে নিল। রাতের দিকে নিদ্রামগ্ন হওয়ার তেমন একটা অভ্যাস উমাপতির নেই। সে তার খড়ের আসনের উপর দু চোখ বন্ধ করে পদ্মাসনে বসেই ছিল। হঠাৎ এক অদ্ভুত গন্ধে তার সম্বিত ফেরে, যেন খুব কাছেই কোথাও যজ্ঞাগ্নি চলছে। পোড়া কাঠ আর ঘিয়ের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। সজাগ হয়ে ওঠে উমাপতি। আশেপাশে কেউ যজ্ঞ করছে নাকি, কিন্তু তেমন তো কিছু চোখেও পড়ছে না। হঠাৎই হতভম্ব উমাপতির নাকে এসে ধাক্কা মারে আরও এক বিজাতীয় গন্ধ। সে গন্ধ চামড়া পোড়ার। চিতায় ঘি মাখানো মৃতদেহ পোড়ানোয় যে উগ্র গন্ধ বের হয়, এটা ঠিক তেমনই। গোয়াল ঘর ছেড়ে বের হয়ে উঠে দাঁড়ায় উমাপতি। গন্ধটার উৎস যে এই বাড়িটাই তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এমন বিজাতীয় গন্ধের কারণ কি? আষাঢ়ের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে মুমূর্ষু রোগীর দৃষ্টির মতো চাঁদের ম্লান আলো পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। অন্ধকারে ভালো করে নজর চলে না। উমাপতি আবার ফিরে যায় গোয়াল ঘরে। টিম টিম করে জ্বলতে থাকা কুপিটা তুলে নিয়ে উঠোনে আবার পা রাখতেই এইবার অবয়বটাকে দেখতে পায় উমাপতি। অনেকটা মনুষ্য মূর্তির মতোই দেখতে হলেও অবয়বটার কাঁধের উপর থেকে মাথাটা কিন্তু অদৃশ্য। উঠোনের ঠিক মধ্যিখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেটা। হঠাৎই দূরের বাদার থেকে কতকগুলো শিয়াল কোঁকিয়ে ওঠে। মাথার উপর একটা ডানা ঝটপটানির আওয়াজও কানে আসে উমাপতির। উড়ন্ত প্রাণীটার ছায়া উঠোনের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেটার ডানা ঝটপটানির সাথে সাথে বাতাসে মিশে যাচ্ছে এক উগ্র পুঁতি গন্ধ। উমাপতি বুঝতে পারে যে উড়ন্ত প্রাণীটা আর যাই হোক, কোনো রাতচরা পাখি তো কখনোই নয়। এত কিছু হয়ে যাওয়ার পরেও উমাপতি কিন্তু এক পলকের জন্য ওই মুন্ডহীন অবয়বের উপর থেকে চোখ সরায়নি। কারণ এই মুহূর্তে এক বিন্দু অন্যমনস্কতার ফল হচ্ছে নির্ঘাত মৃত্যু। উমাপতি সমগ্র মনোসংযোগ একত্রিত করে তাকিয়ে থাকে অদ্ভুত অবয়বটার দিকে। মুন্ডহীন অবয়বটা ততক্ষণে তার বলিষ্ঠ দুহাত তুলে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে উমাপতির দিকে। ওদিকে মাথার উপর দিয়ে উঠতে থাকা সেই অপার্থিব প্রাণীটাও উড়তে উড়তে বেশ নিচের দিকে নেমে এসেছে। তার সুবিশাল দুটো ডানার ছাপটা এসে লাগছে উমাপতির মাথায়। হঠাৎই একটা হালকা কুয়াশার চাদর এসে ঘিরে ফেলে উমাপতির চারপাশ। ক্ষণিকের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার, কিন্তু সেই পরিস্থিতিতেও সে বেশ বুঝতে পারে যে অজানা কোনো কারণে ওই মুন্ডহীন অবয়বটার সেই কুয়াশার চাদরটা কিছুতেই ভেদ করে উমাপতির কাছে পৌঁছতে পারছে না। কিন্তু এই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎই উমাপতি বুঝতে পারে সেই অবয়বের শক্তি আস্তে আস্তে কমে আসছে, দুর্বল হয়ে পড়ছে সেটা। সেই কুয়াশার পর্দাটাও ধীরে ধীরে মলিন হয়ে যায়। ওদিকে ওই অদ্ভুত অবয়বটাও ক্রমে ক্রমে বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা থেকে এক বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসে। চমকে উঠে সেই দিকে তাকাতে উমাপতি খেয়াল করে সেই অপার্থিব উড়ন্ত প্রাণীটা তার বিশাল ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দক্ষিণ পশ্চিম কোণা বরাবর এগিয়ে যাচ্ছে।
সেদিকে খানিকক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে উমাপতি। তারপর পুনরায় গোয়াল ঘরে ফিরে নিজের ঘরের আসনের উপর বসে পড়ে। পরের দিন ভোরবেলা বিভূতি এসে দাঁড়ায় উমাপতির সামনে। ভাই হারানোর শোকের ছাপ ছেলেটার চোখের তলায় এখনও স্পষ্ট। উমাপতি তখন স্নান সেরে আহ্নিকে ব্যস্ত ছিল। উমাপতির আহ্নিক শেষ হতেই বিভূতি প্রণাম জানায় তাকে। তারপর বিনয়ের সাথে বলে, ঠাকুর, রাতে আপনার বড় অসুবিধে হলো বলুন? এই গোয়াল ঘরে রাত কাটানো যে। এই জগতে সবকিছুই বড় সুন্দর, সবকিছুই বড় আরামের। সে গোয়াল ঘর হোক কিংবা পালঙ্কে নরম শয্যা, আসল কথা হচ্ছে মনের শান্তি। শান্তি থাকলেই যে কোনো পরিস্থিতিতে তুমি সুখী। আর হ্যাঁ, আমি কোনো পুরোহিত নই, আমাকে ঠাকুর বলো না, আমি হলাম তোমার দাদা। কেমন? উমাপতির কথা শুনে চোখের কোলগুলো জলে ভরে ওঠে বিভূতির। ধরা গলায় সে বলে, দাদা গো, আমাদের বাঁচাও। হ্যাঁ, আমার একটা কোলের ছেলে আছে, আমার কিছু হয়ে গেলে ও মানুষ হবে কেমন করে? চিন্তা করো না ভাই, আমি নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু তুমি একটা সত্যি কথা বলো তো ভাই আমাকে, তোমার বাবা কি আমার এখানে আসাতে অসন্তুষ্ট? উমাপতির কথায় বিভূতির মুখে একটা অপ্রতিভ ভাব ফুটে ওঠে। সে চোখ নামিয়ে বলে, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না দাদা। আমিও বাবার এমন আচরণের হেতু কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ভাই, তোমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কি কিছু আছে? ওদিকটাই তো শ্মশান, তবে সেটা এখন ব্যবহার হয় না। ওটার পাশ দিয়ে বহু বছর আগে একটা নদী বয়ে যেত, কিন্তু সেটা এখন মজে গেছে প্রায়। তাই এখন বড় নদীর ধারে শ্মশান তৈরি হয়েছে। সেটাই বাড়ি থেকে বেশ দূরে, গায়ের পূব দিক বরাবর। একটু বেলা বাড়তেই উমাপতি বেরিয়ে পড়ে বাড়ি ছেড়ে। মেঠো পথ বরাবর উমাপতি হেঁটে চলে গাঁয়ের দক্ষিণ পশ্চিমের শ্মশানের দিকে। বেশি দূর অবশ্য যেতে হয় না। বিভূতিদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা বাঁশঝাড়ের ভিতর বিছিয়ে আছে পরিত্যক্ত শ্মশানটা। শ্মশানটা মনে হয় বহুদিন আগে থেকেই পরিত্যক্ত, কারণ শবদাহের কোনো চিহ্নই সেখানে আর অবশিষ্ট নেই। পায়ে পায়ে বাঁশঝাড় পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায় সে। জায়গাটা ছোটখাটো আগাছায় ছেয়ে আছে। আশেপাশে নজর বোলাতেই বুকের রক্ত হিম হয়ে আসে তার। শ্মশানটার পূব দিকের কোণায় একটা একচালা, যার ভিতর দাঁড়িয়ে একটা কালী মূর্তি। এ কেমন অনাচার! মাকে এমন পরিত্যক্ত স্থানে রাখার মানে কি? তাড়াতাড়ি সেদিকে এগিয়ে যায় উমাপতি। ঘোর কৃষ্ণবর্ণ বামা কালী মূর্তিটার দিকে ভালোভাবে তাকাতেই ভীষণভাবে চমকে ওঠে সে। মায়ের চক্ষু জোড়া অমন ভয়ঙ্করভাবে জ্বলছে কেন? মা কি কোনো অনাচারে ভীষণ অসন্তুষ্ট? তাছাড়া মায়ের জিহ্বাটা অমন কালো হয়ে আছে কেন? মায়ের রক্তবর্ণ জিহ্বা এমন কালচে হয়ে যাওয়ার কারণটা কি? সেই কালী মূর্তির দিকে বহুক্ষণ তন্ময় হয়ে দাঁড়িয়ে থাকে উমাপতি। তার দুই ভ্রুর মাঝে গভীর ভাঁজ, মুখমণ্ডল ভয়ানক গম্ভীর। ডুব রে রে মন কালী বলে, ডুব রে রে মন কালী বলে। জয় মা, জয় মা। অমন করে কি দেখছেন ঠাকুর? এক খয়াটে কণ্ঠস্বর কানে যেতে উমাপতির সম্বিত ফেরে। ঘাড় ফিরিয়ে দেখে কণ্ঠস্বরের মতোই এক খয়াটে চেহারার লোক কখন যেন এসে দাঁড়িয়েছে তার পাশটিতে। উমাপতিকে তাকাতে দেখে শুকনো হাসি হেসে লোকটা বলে, এ মায়ে গায়ে ব্রাত্য, লোকে কয় মা নাকি সব বোনাসিনী, তাই গায়ের ভদ্র সমাজে পুজো পান না মা। এই আমি যা রোজ এসে দুবেলা নিজের সাধ্য মতো মায়ের সেবা করার চেষ্টা করি আর কি। লোকটার কথা শুনে নেহাতি অবাক হয় উমাপতি।
প্রশ্ন করে, মায়ের সাথে এমন ধারা অবিচার কেন ঠাকুর? মানুষটাকে মনে হয় এই গাঁয়ের কেউই পুরোহিত বলে সম্মান করে না। তাই উমাপতির মুখে ঠাকুর ডাক শুনে সে বেশ আহ্লাদিত হল। হলদেটে দাঁতের শাড়ি বের করে বলল, আমাকে এ গায়ে আর কে পাত্তা দেয় বলুন? এই আপনি প্রথমবারের মতন আমাকে যথাযথ সম্মান দিলেন। মায়ের সেবক কি আর আলাদা করে সম্মানের অপেক্ষা রাখে ঠাকুর? সাধারণ মনুষ্য জাতি তাকে সম্মান করে কিনা তাতে কি বা যায় আসে, যেখানে স্বয়ং মা তাকে নিজের ছেলে বলে কাছে টেনে নিয়েছেন। উমাপতির কথা শুনে এইবার লোকটার চোখের কোলগুলো চিকচিক করে ওঠে। সে ধরা গলায় বলে, বাবা ঠাকুর, এই আপনিই পারবেন। আমি তো আর পারলুম না, কিন্তু আমার মন বলছে আপনি আমার এই অবহেলিত মাকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পারবেন। ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বলবে ঠাকুর? আমার সবটা জানা যে খুব দরকার। মাকে এইভাবে ব্রাত্য করার কারণ কি? এই গাঁয়ে অপবাদ আছে মা নাকি কাঁচা খাকি, মা নাকি নিজের পরম ভক্তকেই ক্ষুধার বশে খেয়ে ফেলেছিলেন। লোকটার জবাবে যার পণ্যাই অবাক হয় উমাপতি। বলে কি লোকটা? এমন আবার হয় নাকি? লোকটা তখনও বলে চলেছে, সবটা বলতে গেলে আপনাকে একটা গপ্প শোনাতে হয় ঠাকুর। আজ থেকে প্রায় 30 বছর আগে এ গাঁয়ে ওই বামা মায়ের এক পরম ভক্ত ছিল। নাম ছিল জনার্দন। গাঁয়ের লোকজন তাকে জনা বলেই ডাকত। বাপ মা মরা জনার এই জগতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল বিঘে বিঘে উর্বর জমি আর বিরাট একটা ভিটে। কিন্তু জনা ছিল বাউন্ডুলে প্রকৃতির। চাষবাস সংসারে তার মন ছিল না। সে ছিল পরম মাতৃভক্ত এক সাধক। ছোট থাকতেই তার এই ভক্তি। সে নিজে তার ভিটেতেই এই বামা মাকে প্রতিষ্ঠা করে। দিনে 4 বেলা নিষ্ঠার সাথে মায়ের সেবা করত। এভাবেই দিন চলে যাচ্ছিল। সে সময়ে ভিনগা থেকে তার এক জ্ঞাতি ভাই এসে একদিন উপস্থিত হলো জনার কাছে। সেবারের বন্যায় বাকি ওই সব জ্ঞাতি ভাইদের ঘর বাড়ি ভেসে গিয়েছিল। সে কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে বাপ মাকে নিয়ে এই গাঁয়ে চলে এসেছিল। সরল মনা জনা সেই ভাইকে নিজের ভিটেতেই থাকতে দেয়। কিন্তু ভাইটি ছিল বেশ হিসেবে। সে এখানে আসার কিছুদিনের মধ্যেই জনার বিঘে বিঘে জমিতে চাষবাস শুরু করে। আপন ভোলা জনার অবশ্যই সেসব দিকে কোশমিন কালেও কোনো খেয়াল ছিল না। সে তার বাপ মায়ের সেবাতেই মত্ত ছিল। এভাবেই চলে যাচ্ছিল কয়েকদিন। কিন্তু তারপরেই এলো সেই ভয়ানক রাত। সে রাতে জনা যজ্ঞ করতে বসেছিল। ভয়ঙ্কর সেই শীতের রাত্রে কি হয়েছিল তার কেউ জানে না। তবে তার পরদিন থেকে জনাকে আর কেউ কোথাও খুঁজে পায়নি। ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল একটা জোয়ান ছেলে। তবে তাকে যে বিশেষ খোঁজাখুঁজি হয়েছিল তাও নয়, কারণ জনার সেই শিয়ানা ভাইটা ততদিনে রটিয়ে দিয়েছিল যে মা নাকি খেয়ে ফেলেছে জনাকে। এভাবেই অন্যায় অপবাদ দিয়ে মাকে ভিটে ছাড়া করে এই পরিত্যক্ত শ্মশানে বসিয়ে দিয়ে যায় জনার সেই ভাই। তারপর থেকেই অপবাদ মাথায় নিয়ে মা এখানে একা একা রয়ে গেছে। এই আমি যতটুকু পারি ততটুকু দিয়ে মায়ের সেবা করার চেষ্টা করি। এতক্ষণ একটানা কথা বলে চুপ করে লোকটা। উমাপতি এতক্ষণ একটাও প্রশ্ন করেনি, কিন্তু এইবার জিজ্ঞেস করে, জনার সেই ভাইয়ের কি হলো? এই প্রশ্নে লোকটা ঠোঁটের কোণায় একটা ঘৃণা মিশ্রিত বিকৃত হাসি ফুটে ওঠে। সে চিবিয়ে চিবিয়ে বলে, সেই গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি, সকলে তাকে মান্যি করে চলে। এত বড় অন্যায় যে করলো তার নামটা একবার বলো ঠাকুর। উমাপতির গলার উদ্বেগ ঝরে পড়ে। ওদিকে লোকটার হাসি আরো বঙ্কিম হয়। ঘৃণা মেশা গলায় এসে বলে, যার বাড়িতে আপনি অতিথি হয়ে এসেছেন সেই হরি মাধবী হলো জনার জ্ঞাতি ভাই। ওই যে সহায় সম্পত্তি দেখেছেন, ওটা ওর কিচ্ছু নয়, সব ওই বেচারা জনার।
গভীর একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে উমাপতির বুক চিরে। এতক্ষণে তার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। হরিমাধবের ভিটেতে পদার্পণের সাথে সাথেই মনে একটা খটকা দানা বাঁধতে শুরু করেছিল উমাপতি। একটা হিসেবে গরমিল হয়ে যাচ্ছিল। ওই ভিটেতে অশুভ কোনো প্রভাবের অস্তিত্ব সে কখনোই টের পায়নি। তাই সমস্যাটা যে ঠিক কি সেটাই পরিষ্কার হচ্ছিল না। কিন্তু এখন বুঝতে পারছে হরিমাধবের ভিটেতে অশুভ শক্তির কোনো প্রভাব নেই, বরং যেটা আছে তা হলো শুভ শক্তির রোষানল, যা অশুভ শক্তির চেয়েও অনেক ভয়ঙ্কর। স্বয়ং বামামা কুপিত দৃষ্টি পড়েছে ওই ভিটের উপর। মাকে শান্ত করতে না পারলে ওই ভিটে ছন্ন ছাড়া হয়ে যাবে। পায়ে পায়ে মায়ের মূর্তির সামনে আবার এসে দাঁড়ায় উমাপতি। তারপর সামান্য গলা তুলে প্রশ্ন করে, আচ্ছা ঠাকুর, মায়ের জিহ্বাটা এমন কৃষ্ণবর্ণ কেন? এটা তো স্বাভাবিক নয়। মায়ের সন্তান যে এক গলা মাটির নিচে আজও ছটফট করছে, তাই মায়ের জিভেও ওরকম মাটির ছোপ। এলোকেশী আর বিনোদের মৃতদেহের মুখ থেকে মাটি বের হয়ে আসার বিষয়টাও এইবার পরিষ্কার হয়ে গেল উমাপতির কাছে। কিন্তু আরও কিছু প্রশ্ন আছে, যেগুলোর উত্তর খুব তাড়াতাড়ি না পেলে ওই বাড়িতে আবারও হয়তো খুব তাড়াতাড়ি প্রাণহানির সম্ভাবনা আছে। হঠাৎই চিন্তাময় উমাপতির ঠিক কানের কাছে ফিসফিস করে ওঠে সেই লোকটা। খুব ধীরে ধীরে বলে, গত রাতে আমার খুব অন্যায় হয়ে গেছে বাবা। আমি আপনাকে ঠিক বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে আপনি সেই ব্যক্তি যার হাত ধরে আমার বামামা তার এত বছরের অপমান উপেক্ষা করে কাটিয়ে উঠতে পারবে। লোকটার কথা শুনে পিছনে ফিরে তাকায় উমাপতি। কিন্তু সে ততক্ষণে দূরের বাঁশঝাড় পেরিয়ে সেই মজে যাওয়া নদীর দিকে চলে যাচ্ছে। শ্মশানে আর এক মুহূর্ত সময় নষ্ট করে না উমাপতি। সে তাড়াতাড়ি ফিরতি পথ ধরে। হরিমাধবের বাড়ির সদর দরজার মুখেই উমাপতির মুখোমুখি হয়ে যায় হরিমাধব স্বয়ং। উমাপতিকে দেখেই তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে উমাপতিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়ে যায়। উমাপতি ধীর পদে বাড়ির ভিতরে ঢুকতেই উঠোনে বিভূতি স্ত্রীকে দেখতে পায়। সরল গ্রাম্য মেয়েটার মধ্যে লক্ষ্মীশ্রী আছে। উমাপতিকে দেখেই সে মাথায় ঘোমটা টেনে প্রণাম করে। হাসি মুখে উমাপতি বলে, মারে, তুমি আমার ছোট বোনের মতো। দাদাকে দেখে এমন করে কি কেউ পেন নাম করে? উমাপতির নরম কণ্ঠ শুনে মেয়েটা তার ডাগর দুটো চোখ তুলে উমাপতির দিকে তাকায়। মৃদু হাসে সে, তারপর বলে, যাও তো বোন, একটিবার তোমার শাশুড়ি মাকে ডেকে আনো তো, ওনার সাথে আমার কিছু কথা আছে। বউটা বিনা বাক্য ব্যয়ে বাড়ির ভিতরের দিকে চলে যায়। কিছুক্ষণ পরেই সরলাবালা এসে দাঁড়ান গোয়াল ঘরের সামনে। পিছু পিছু বউটিও এসেছে। উমাপতি স্থির চোখে তাকায় সরলাবালার দিকে। তারপর স্নিগ্ধ অথচ গভীর গলায় প্রশ্ন করে, মা, জনার্দনকে? প্রশ্নটা শুনে সরলাবালার মুখে তেমন কোনো বিশেষ অভিব্যক্তি খেলা করল না। তিনি ভাষা ভাষা চোখেই উত্তর দিলেন, এমন কারোকে তো আমি চিনি না বাবা। আচ্ছা মা, এই ভিটেতে এমন অপঘাত আগে কি কখনো ঘটেছে? মানে মনে করুন, বাড়িতে কোনো সদ্যজাতর আগমনের সাথে সাথেই পরিবারের অন্য কোনো সদস্যের মৃত্যু এর আগে কি কখনো হয়েছে? সরলাবালা এইবার চুপ করে কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, বড় খোকার জন্মের পরপরই আমার শ্বশুরমশাই গত হয়েছিলেন, আর খুকি জন্মানোর পরে আমার শাউরি। তবে ছোট খোকা জন্মের পর তো তেমন কিছু হয়নি। তা মা, আপনার শ্বশুর শাশুড়ি কি আপনার সন্তানদের জন্মের সাথে সাথেই পরলোক গমন করেছিলেন?
না বাবা, প্রায় মাসখানেকের ব্যবধান ছিল। আচ্ছা, তা ওনারা কি ব্যাধিতে মারা যান? দুজনেই ভেদ বমি করে মারা গিয়েছিলেন। বলে চুপ করে যায় উমাপতি। কিন্তু সরলাবালা প্রশ্ন করেন, এই জন্ম আর মৃত্যুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে বাবা? সেটাই তো মনে হচ্ছে মা। আমার শাওরি মা না হয় ফটিকের জন্মের দিন মারা গেছেন, কিন্তু ছোট খোকা, ও কেন ওই দিন মারা পড়ল? ওই দিন তো কেউ জন্মায়নি। এতক্ষণ বিভূতির বউ চুপচাপ দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল। এইবার সে খুব নিচু কণ্ঠে বলে, ওই দিন মঙ্গলা বাচ্চা দিয়েছিল। মঙ্গলাকে? উমাপতির প্রশ্নে গোয়ালের এক পাশে বসে থাকা একটা সাদা গাইয়ের দিকে ইঙ্গিত করে বউটা। গাইটার পাশে একটা কচি বাছুর পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। উমাপতি সেই দিকেই দেখছিল। বউটা আবার বলে ওঠে, এর আগে যখন মঙ্গলার বাছুর হয়েছিল তখন বুড়ি গাই গৌরী বমি করে মরেছিল। তবে ওটা খুব বুড়ি হয়ে গেছিল বলে বাবা বিশেষ গুরুত্ব দেননি। তাছাড়া যখনই কোনো বাছুর জন্মেছে তখনই কিছু না কিছু মরেছে। একবার রামু, মানে আমাদের ছাগলটা, একবার আমাদের পোষা চন্দনাটা, আর একবার ভুলো। ভুলো ভারী শান্ত কুকুর ছিল, হঠাৎ এক সন্ধ্যায় বমি করতে করতে মরে গেল। বউটা যে বিশেষ বুদ্ধিমতী তা তার কথাতেই টের পেল উমাপতি। কিন্তু এইবার ঝাঁঝিয়ে উঠলেন সরলাবালা। বললেন, তাই যদি হবে তবে আমার খুকির তো 3 ছেলে, কই তাদের জন্মের সময় তো এমন কিচ্ছুটি হয়নি। তা কেমন করে হবে মা জননী? তারা তো কেউ আপনাদের এই ভিটেতে জন্মায়নি। সমস্যা যেটা, সেটা তো এই ভিটেতে, অন্য কোথাও তো নয়। উমাপতির কথায় এইবার ভয় ভাব গ্রাস করে সরলাবালার চোখে মুখে। ধরা গলায় তিনি বলেন, তবে কি হবে বাবা? আমরা কি এইভাবেই নির্বংশ হব? কিন্তু কেন? কি অভিশাপ আছে এই ভিটেতে? অভিশাপ নয় গো মা, রোষানল। আর এক মায়ের রোষানল পড়েছে এই ভিটের ওপরে। কোন মায়ের রোষানল? আর তার থেকে মুক্তির উপায়? প্রশ্ন করে সরলাবালা। উমাপতি জবাব দেয় না, শুধু বলে, আজ রাত্রেই কিছু উপাচার করতে হবে। বেশি দেরি করা একদম ঠিক হবে না। রাত্রির দ্বিতীয় প্রহরে শিয়ালের ডাক বাজারে মিলিয়ে যাওয়ার সাথে সাথে হরিমাধবের ভিটের উঠোনে জ্বলে ওঠে যজ্ঞাগ্নি। উমাপতি স্নান সেরে এখন রক্তাম্বরে সজ্জিত, মুখ ভীষণ গম্ভীর। হরিমাধবের পরিবার ছাড়াও উমাপতির অনুরোধে গাঁয়ের কিছু লোক, যেমন মোড়ল মশাই, পুরোহিত ভট্টাচার্য মশাই আর কবিরাজ মশাই 3 কড়ি গড়েও উপস্থিত হয়েছেন সেখানে। তাছাড়া কবিরাজ মশাইয়ের ভাইপো পাঁচু গোপালও আছে। সকলেই উঠোনের এক কোণায় জড়ো হয়ে বসে আছে, মুখে দুশ্চিন্তা মেশা উত্তেজনার ছাপ। কেবল হরিমাধবের মুখে অসন্তোষ ভাব ভীষণভাবে প্রকট। উমাপতি একাগ্র চিত্তে শুরু করে উপাচার। বীজ মন্ত্রের স্মরণের পর পূর্ব দিকে গুরু, পশ্চিমে বটু, উত্তরে যোগিনী আর দক্ষিণে সিদ্ধিদাতার অর্চনা শেষ করে। তারপর ঘৃতাহুতি দেয় যজ্ঞকুণ্ডে। গল গল করে বের হয়ে আসে ঘন কালো ধোঁয়া। একটা কাঁচের পাত্র হাতে নিয়ে আসন ছেড়ে উঠে পড়ে উমাপতি। তারপর এগিয়ে যায় উঠোনের কোণায় জড়ো হয়ে বসে থাকা মানুষগুলোর দিকে। তারপর বিভূতি আর পাঁচু গোপালকে উদ্দেশ্য করে বলে, ভাই, তোমরা 2 জন একটু উঠে আসো তো। আর শাবল নিয়ে উঠানের এই জায়গাটা একটু খুঁড়তে শুরু করো তো। বিনা বাক্য ব্যয়ে বিভূতি আর পাঁচু গোপাল উঠে দাঁড়ায়। কিন্তু এইবার প্রতিবাদ করে ওঠে হরিমাধব। ক্রুদ্ধস্বরে চিৎকার করে বলে, বন্ধ করো, বন্ধ করো এইসব নাটক, এক্ষুনি বন্ধ করো। এইসব বুঝডু কি আমার বাড়িতে চলবে না।
আমি আমার ভিটেতে কোনো রকম কড়াকড়ি করতে দেব না। তারপর উমাপতির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, এক্ষুনি বের হয়ে যান আমার ভিটে থেকে। ভণ্ডামি অন্য জায়গায় গিয়ে করুন, আমার ভিটেতে নয়। আপনার ভিটে? এই ভিটে জমি কোনো কিছুই তো আপনার নয়, তবে কিসের এত অধিকার বোধ আপনার? এই সব সম্পত্তি তো জনার্দনের। জনার্দনের কথা উঠতেই দপ করে জ্বলে ওঠে হরিমাধবের চোখ জোড়া। রাগে গড়গড় করতে করতে বলে, তাতে কি? হ্যাঁ, তাতে কি? জনার্দনের জ্ঞাতি বলতে কেবল আমিই ছিলাম, তাই তাই তার হারিয়ে যাওয়ার পরে এই সব কিছু আমার। এইসব হয়তো আপনারই হতো, তবে সেটা জনার্দনের মৃত্যুর পরে। কিন্তু তাকে খুন করে তার সব সম্পত্তি নিয়ে নেওয়াটা তো খুবই অনুচিত একটা কাজ। জনার্দন কখনোই হারিয়ে যায়নি, তাকে মা কালী খেয়েও ফেলেননি, বরং আপনি তাকে খুন করে এই উঠানের মাটিতে পুঁতে দিয়েছিলেন। আর এত স্পর্ধা আপনার যে আপনি নিজের অপরাধ চাপিয়ে দিলেন স্বয়ং মা কালীর উপর। এত বড় অন্যায়টা করতে একটা বারো বুক কাঁপল না আপনার? জনার্দনকে খুন করার পর মা কালীকে অপবাদ দিয়ে তাকে স্থানচ্যুত করে পরিত্যক্ত শ্মশানে রেখে এলেন। তো সাহস আপনার এলো কোথা থেকে? আর আজ আপনার দোষে কুপিত কালী মায়ের রোষে প্রাণ হারাচ্ছে আপনারই পরিবারের লোকজন, অবলা প্রাণীরা। অথচ আপনার অন্ধ বিবেক একটা বারও আটকালো না আপনাকে। ঠিক আপনাকে, আপনি একজন নরাধম। উমাপতির উগ্র রূপ দেখে ততক্ষণে উঠোনে উপস্থিত সকলে হতভম্ব। হরিমাধব আর কোনো কথা না বলে ধপ করে বসে পড়ে। উমাপতি এইবার বিভূতিকে আদেশের সুরে বলে, দাঁড়িয়ে থেকো না ভাই, কাজে হাত লাগাও। প্রায় অনেকটা মাটি খোঁড়বার পরে পাওয়া গেল একটা ধূলি ধূসর কঙ্কাল। উমাপতির নির্দেশে সেটাকে রাখা হলো উঠোনের আরেক কোণায়। এরপর উমাপতি সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, এবার এখানে অনেক কিছুই আপনারা প্রত্যক্ষ করবেন। হয়তো অনেক দৃশ্য আপনাদের চোখে ভয়ঙ্কর মনে হবে, অনেক দৃশ্য নারকীয় মনে হতে পারে, কিন্তু চেষ্টা করবেন ভয় না পাওয়ার। কারণ মনে রাখবেন, এখন যা যা দেখবেন তা সবই মায়া, কিছুই বাস্তব নয়। তবে যাই হয়ে যাক, কেউ কিন্তু নিজের স্থান ছেড়ে উঠবেন না। উঠলে কিন্তু তার জীবন রক্ষার দায় আর আমার থাকবে না। কথাগুলো শেষ করে উমাপতি নিজের হাতে ধরা কাঁচের পাত্র থেকে তরল কিছু একটা উপস্থিত সবার উপরে অল্প করে ছিটিয়ে দেয়। আবার নিজের আসনে গিয়ে বসে। যজ্ঞকুণ্ড থেকে তখন দাউ দাউ করে জ্বলছে। উমাপতি দুই হাতের আঙুলে বিচিত্র এক মুদ্রা করে মন্ত্রপাঠ শুরু করে। যজ্ঞানল থেকে বের হয়ে আসা কালো ধোঁয়া কুণ্ডলীকৃত হয়ে মিশে যেতে থাকে বাতাসে। হঠাৎ কোথা থেকে একটা বিশালাকৃতির কাক এসে উড়তে শুরু করে যজ্ঞকুণ্ডের উপরে। তার দুই সুবিশাল ডানা ঝাপটানোর সাথে সাথে কটু পুঁতি গন্ধে ভরে ওঠে চারপাশ। উঠোনে উপস্থিত সকলে মুখ বিকৃত করে যে যার নাকে কাপড় চাপা দেয়। উমাপতি কিন্তু নিশ্চিন্ত, শিরদাঁড়া রিজু রেখে একাগ্র চিত্তে মন্ত্রপাঠে ব্যস্ত। ঠিক এই সময় আকাশের আষাঢ়ের ঘন কালো মেঘ চিরে এক নীলচে বিদ্যুৎ লতা এসে মিশে যায় যজ্ঞানলে। সাথে সাথে কান ফাটানো বজ্রের শব্দে উঠোনে উপস্থিত সকলের সংজ্ঞা হারানোর মতো পরিস্থিতি। উমাপতি তবুও নিরুত্তাপ। আর ঠিক তার পরপরই একদলা কালো ধোঁয়ার কুণ্ডলী বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা থেকে উড়ে এসে চক্রাকারে ঘুরতে থাকে শুইয়ে রাখা কঙ্কালটার পাশে। সাথে ভেসে আসতে থাকে এক যুবকের বুক ফাটা কান্নার আওয়াজ। চোখের পলকে সেই কুণ্ডলীকৃত ধোঁয়া একটা মনুষ্য অবয়ব ধারণ করে, যার মাথাটা অদৃশ্য। ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে সেই মুন্ডহীন অবয়ব তার বলিষ্ঠ দুই হাত বাড়িয়ে এগিয়ে যায় উঠোনে উপস্থিত জনতার দিকে। ভয়ে তখন সকলের মুখ চোখ নীলচে বর্ণ ধারণ করেছে।
কারোর কারোর মুখ থেকে ভয়ার্ত আর্তনাদ বের হয়ে আসে। পুরোহিত ভট্টাচার্য মশাই রাম নাম করতে করতে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে কবিরাজ মশাইয়ের ঘাড়ে। কিন্তু সেই অপার্থিব মূর্তিটা লক্ষ্য ছিল হরিমাধব। এক হ্যাঁচকা টানে খেলার পুতুলের মতো হরিমাধবকে টেনে যজ্ঞকুণ্ডের সামনে এনে দাঁড় করায় সেই মুন্ডহীন অবয়বটা। বিভূতি বাবার এই অবস্থা দেখে ধড়ফড়িয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শোনা যায় উমাপতির হুঙ্কার, তিষ্ঠ, কেউ নিজের আসন ছেড়ে এক কদমও নড়বে না, নিজের জায়গায় বসে পড়ো বিভূতি। বিভূতি বিমূঢ়ভাবে আবার বসে পড়ে নিজের জায়গায়। এদিকে ততক্ষণে যজ্ঞকুণ্ড থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলিটা আচমকাই এক বিশাল অজগরের মতো এঁকে বেঁকে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হরিমাধবের জবু থবু দেহটাকে। তারপর তাকে টেনে ফেলে যজ্ঞকুণ্ডের ভিতর। হরিমাধবের মাথাটা সরাসরি গিয়ে পড়ে যজ্ঞানলের মাঝে। মুহূর্তের মধ্যে কটু চামড়া পোড়া গন্ধে ভরে ওঠে আশপাশ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই পুরো ঘটনার সময়কালে হরিমাধব ছিল আশ্চর্য রকমের নিশ্চুপ, যেন সে অধীর আগ্রহে নিজের মৃত্যুর প্রহরী গুনছিল। উমাপতি যখন যজ্ঞাসন ছেড়ে উঠে দাঁড়ায়, তখন সরলাবালার ফুঁপিয়ে কান্না ছাড়া চরাচর পুরোপুরি নিশ্চুপ। যজ্ঞকুণ্ডে জল ঢেলে উঠে দাঁড়ায় উমাপতি। তারপর বিভূতিকে উদ্দেশ্য করে বলে, ভাই, তোমার কাছে হয়তো আমি অপরাধী, তোমার পিতৃহন্তা, কিন্তু বিশ্বাস করো, উনি নিজের কর্মফলে এতটাই ভারাক্রান্ত ছিলেন যে এই চরম পরিণতি ব্যতীত অন্য কোনো রাস্তাই তোমার বাবার সামনে আর খোলা ছিল না। উনি শুধুমাত্র লোভের বশে নিজের আশ্রয়দাতাকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। শুধু তাই নয়, উনি সে দায়ভার চাপান স্বয়ং মা কালীর উপর। সম্পত্তির দম্ভে উনি অন্ধ আর অহংকারী হয়ে উঠেছিলেন। নিজের দুচোখে অহংকারের ঠুলি পড়ে হয়তো তিনি এতকাল নিজের পাপ ভুলেই গেছিলেন, কিন্তু আমাকে দেখা মাত্র ওনার অবচেতন মনে পাপ বোধ জেগে ওঠে, আর তাই উনি আমাকে এত অপছন্দ করতেন। মা কালীর একনিষ্ঠ ভক্তকে অন্যায়ভাবে খুন করার জন্য মায়ের রোষানল পড়েছিল তোমাদের পরিবারের ওপর। মায়ের রোষে তোমাদের বংশে কোনো নতুন প্রাণের আগমন হলেই ক্ষয়ে যেত আরেকটি তাজা প্রাণ। আমার বিশ্বাস তোমার স্বর্গীয় পিতামহ বা পিতামহী ভেদবমিতে মারা যাননি। মৃত্যুকালে তাদেরও বমির সাথে বের হয়ে এসেছিল মাটি। আর শুধু ওনারাই বা কেন, এই ভিটেতে মারা যাওয়া প্রতিটি অবলা প্রাণীও একইভাবে মারা যায়, কারণ এটা ছিল মাটির প্রতিশোধ। এতক্ষণে একটানা কথা বলে চুপ করে উমাপতি। বিভূতি তখনও বিমূঢ়ভাবে বসে আছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। ঠিক সেই সময় সকলকে অবাক করে কথা বলে ওঠেন সরলাবালা। উঠে পড় বড় খোকা, যা তোর বাবার যথাযথভাবে সৎকার কর। কর্মকাণ্ডে রেহাই যে আমাদের কারণ নেই, তাই উনিও মুক্তি পেলেন না, নিজের প্রাণ দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করে ফেললেন। সরলাবালার কথায় স্তম্ভিত হয়ে গেল উমাপতি। এমন গভীর মনের মানুষ আজকাল প্রায় বিরল। উমাপতি এইবার মোড়ল মশাইয়ের উদ্দেশ্যে বলে, মোড়ল মশাই, আপনাকেও তো একটি দায়িত্ব দিয়ে যাই। জনার্দনের দেহাবশিষ্টারও যথাযথ সৎকার দরকার, আর সেই দায়িত্ব আপনি নিন। আর এই পরিত্যক্ত শ্মশানে এত বছর অবহেলার মাঝে যে মা পড়ে আছেন, তাকেও তার যথাযথ সম্মান ফিরিয়ে দিন। মাকে গায়ে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। মোড়ল মশাই ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে।
তাও কাঁপা কাঁপা গলায় বললেন, আগে আগে ঠাকুর, সে চিন্তা আপনাকে আর করতে হবে না। আপনি যেমনটি বললেন ঠিক তেমনটাই হবে, কোনো সমস্যা হবে না। তবে আপনি বরং এই বেলা একটু বিশ্রাম করে নিন। এই ভিটেতে যদি আর থাকতে মন না চায় তবে আমার ভিটেতে চলুন। না, এইবার আমাকে যেতে হবে। পরে হয়তো নিয়তির টানে আবারও কখনো দেখা হয়ে যাবে আমাদের। আসি ভাই বিভূতি, মা জননী, এইবার আমাকে যেতে আজ্ঞা দিন। হরিমাধবদের ভিটে থেকে উমাপতি যখন পথে নামে তখন পূব আকাশ ফর্সা হয়ে এসেছে। উমাপতি সোজা হেঁটে চলে সেই পরিত্যক্ত শ্মশানের দিকে। পিছু পিছু পাঁচু গোপালও আসে। উমাপতি শ্মশানে ঢুকে সোজা গিয়ে দাঁড়ায় বামা মায়ের সামনে। পূবের নরম আলো মেখে দাঁড়িয়ে আছে জনার্দনের বামা মা। ওনার চোখজোড়া আজ বড়ই স্নিগ্ধ, রোষানলের চিহ্ন মাত্র নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মায়ের জিহবা আজ আবার রক্তাভ হয়েছে, মুছে গেছে কালচে মাটির ছোপ। মূর্তির সামনে ভক্তি ভরে প্রণাম সারে উমাপতি। তারপর পাঁচু গোপালকে উদ্দেশ্য করে বলে, এই মায়ের পুজো করতে যে পুরোহিত আসেন তিনি কখন আসবেন আজকে? উমাপতির কথা শুনে চোখ গোলগাল হয়ে যায় পাঁচু গোপালের। উত্তেজিত কণ্ঠে বলে, এই মা তো পুজো পান না, কেউ করে না পুজো। গাঁয়ের সকলে তো এনাকে কাঁচা খাকি ভেবে এত বছর এড়িয়েই চলতো, এই দিকে তো কেউই আসে না। পাঁচু গোপালের কথা শুনে হাসে উমাপতি। বুঝতে পারে গতকাল এখানে দেখা মানুষটা জনার্দন ছাড়া আর কেউ নয়। মানুষটা মৃত্যুর এতগুলো বছর পরেও মায়ের সেবার কাজ থেকে এক বিন্দুও বিচ্যুত হয়নি। পাতালের অতল থেকে উঠে এসে নিত্য সেবা করে গেছে তার বামা মায়ের। কি অভাবনীয় ভক্তি! মনে মনে জনার্দনের উদ্দেশ্যে একটা গভীর প্রণাম জানিয়ে আবারও পথে নামে উমাপতি। শুনছিলেন আজকের গল্প কাঁচা খাকি। গল্পকার শ্রীমতী অনন্যা দেবরায়। গল্প পাঠে মোড়ল এবং কবিরাজ আমি সায়ন, মানদা মৌমিতা, সরলাবালা অঙ্কিতা, উমাপতি বাল্মীকি, বিভূতি এবং রাঘহরি রাহুল, বিভূতির বউ ঐন্দ্রিলা, পাঁচু গোপাল সূর্য, জনার্দন বাসব, হরিমাধব নীল। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অনন্যা দেবরায়কে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।